গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা সারেং। মা নাসিমকে মেরেছে। মা মেরেছিল মারুক, কিন্তু ও মারবে কেন? ওকে। গরু বাছুর রাখি না রাখি, চাষ রোপণ করি না করি, তাতে ওর কি? জমি খিল যায় তো যাবে, তাতে ওর কি মাথা ব্যথা? ঘরের খড় বদলানো দরকার কি না দরকার তা আমরা দেখব। ভিজতে হলে ভিজব আমরা মায়ে পোয়ে, ওকে ছাতি মেলতে ডাকবে না কেউ। না, গোলবানু বলে, এবার থেকে তত্ত্ব পালন করবে গহর আলী। কে গহর আলী? নাসিম ঘাড় ঝাড়া দিয়ে তেড়ে ওঠে। মস্ত লোক, জমি আছে 5 কানি, কাচারি আছে দরজায়, ডায়েরি মোকদ্দমা আছে কয় নম্বর। তাতে আমাদের কি? ওকে ধরলে জমি জায়গা ঠিক থাকবে, খাওন পীড়নের কষ্ট থাকবে না, খড়কুটার বদলে ঢেউটিনের ঘর উঠবে একদিন। চাই না, আমাদের এই ভাঙা ঘরই ভালো, আমরা শাকলতা খেয়ে থাকব। তুই ওকে তাড়িয়ে দে। শক্ত মার দিল গহর আলী, সঙ্গে সঙ্গে গোলবানুও হাত মেলাল। বাপজান বেঁচে থাকলে এমন মার কেউ মারতে পারত না তাকে। মাঠে যাবার জন্য তাকে ঠেলাঠেলি করত না, সে জাল নিয়ে বিল বাওড়ে বেরিয়ে পড়ত মাছ ধরতে। বাপজান বলতো, হাটে তোকে কাটা কাপড়ের দোকান করে দেবো একখানা, তার চেয়ে আমাকে একটা নৌকো কিনে দাও। বলতো নাসিম, মাটির চেয়ে দরিয়ার পানি আমার বেশি ভালো লাগে। বাজানের নৌকো কিনে দেবার সাধ্য ছিল না। নাসিম এখনো এত বড় হয়নি যে কেরায়া নৌকো বেয়ে খেটে যাবে। তার জাল কবে ছিঁড়ে গেছে, তবু জালের টান সে ভুলতে পারে না। নদীর ধারে চুপটি করে বসে থাকে, তার গাল বেয়ে গড়িয়ে পড়ে চোখের জল। সে শুনেছে মা নিকা বসবে গহর আলীর কাছে, এক ঘরের মানুষ হয়ে থাকবে তারা। নাসিমের আর জায়গা কোথায়? হাত নেয় 5 দুয়ারে। লোকে যখন মাকে জিজ্ঞেস করবে এ কে, তখন মা বলবে আমার আগের পুরুষের সন্তান। কার ভাতে আছিস? যখন কেউ জিজ্ঞেস করবে নাসিমকে, সে বলবে গহর আলীর ভাতে। বুকের ভেতরটা জ্বলতে থাকে নাসিমের। মাইলখানেক দূরে ব্রাঞ্চ লাইনের স্টিমার থামে পাটক্ষেতের পাশে। জেটি বা ফ্ল্যাট নেই। বাদাম গাছের গুঁড়ির সঙ্গে কাছি জড়িয়ে স্টিমার পাড় ঘেঁষে দাঁড়ায়, আশ্চর্য রকম গা বাঁচিয়ে। শটান পাড়ের ওপরেই সিঁড়ি পড়ে 2খানা। সিঁড়ির এধার থেকে ওধারে বাঁশের লগি ধরে দাঁড়ায় 2জন খালাসি। নামা ওঠা করে যাত্রীরা। বাদাম গাছের তলায় বসে ছোট একটি টিনের বাক্সতে করে টিকিট বেচে ঘাট সরকার। যারা নামে তাদের থেকে টিকিট কুড়োয়। ফাঁকি দিয়ে যে আসতে পেরেছে তার সঙ্গে এক ফাঁকে কথাটা সেরে রাখে। তারপর উঠে আসে স্টিমারে, হিসাব কিতাব করতে জাহাজবাবুর সঙ্গে। ঘাট সরকার নেমে না যাওয়া পর্যন্ত সিঁড়ি তোলে না। একখানা তুললেও আরেকখানা রেখে দেয়, লগি লাগে না ঘাট সরকারের। ডোবা দেশ, প্রায় সময়ই জল দাঁড়িয়ে থাকে। গাছের গোড়াটাই যা একটা ট্যাঁকা মতন। যাত্রীরা জল ভেঙে গিয়ে গাঁয়ের রাস্তা ধরে। হাত ঠেলা ডোঙা আছে একখানা, মালামাল থাকলে তার স্মরণ নেয়। বাচ্চা কাচ্চারা কাঁধে কাঁখে করে পার হয়, ছুটুলে বউ হলে পাঁজা কোলা করে। সিঁড়ি তোল, দোতলা থেকে সারেং হুকুম দেয়। ঘাট সরকার এখনো নামেনি বুঝি? না, এই নেমে গেল আঁকা বাঁকা পায়ে। তুলে নিল শেষ সিঁড়িটা। হড়হড় হড়হড় করে মোটা শিকলে বাঁধা নোঙর উঠে আসতে লাগল। একটা লোক তাড়াতাড়িতে নামতে পারেনি বুঝি? লোক কোথায়? 10-12 বছরের ছেলে একটা, প্যাসেঞ্জার নাকি? কে জানে, জাহাজ দেখতে উঠে এসেছিল হয়তো দুষ্টুমি করে। তবে নেমে যেতে বল পরের ঘাটে, পাতা কাটায়। শেষবেলার ভাটিতে তরতরিয়ে বেয়ে যেতে পারবে 1 মাল্লার নৌকোয়। আন্ধার হয়ে যাবে, তোড়ে যাবে কি করে? আহা, বাপমা না জানি ভাববে কত। ছোট স্টিমার, ওপরের ঢালা ডেকে শুধু 3rd ক্লাস, সামনের দিকে 1st ক্লাসের 2টো পায়রার খোপ, আর তারই সামনে খোলা কোনাচে জায়গাটুকুতে সারেংয়ের হুইল। নাসিম একেবারে সেখানে এসে হাজির হল।
প্রথমটা কেউ দেখেও দেখেনি, ভেবেছে কলের কায়দা দেখবার জন্যে এমনি উঠে এসেছে বুঝি। কিন্তু না, নড়ে না ছেলেটা। কে চাই? চটি পায়ে, কিস্তি টুপি মাথায়, সারেং হুঁকো ফুঁকছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঘাড় বেঁকিয়ে জিজ্ঞেস করলে, হুজুরের যদি চাকরের দরকার থাকে আমাকে রাখতে পারেন। তোর দেশ কই? সারেং খানিকক্ষণ তাকিয়ে রইল নাসিমের মুখের দিকে। এইখানেই হুজুর, কনক দিয়া। মা বাপ আছে? কেউ নাই। আবার কতক্ষণ তাকিয়ে থাকলো সারেং, বলল, কাজ করতে পারবি তুই? কি কাজ হুজুর? রাধা বাড়া, ধোয়া মোছা, কাপড় কাচা, বাসন মাজা, এইসব আর কি পারবি? বেশ, লেগে যা তাহলে। মুফতে একটা ছোড়া যদি পাওয়া যায় তো মন্দ কি। হুইলের লোক ইয়াদ আলীর সঙ্গে একবার চোখ তাকাতাকি করে। অন্তত হুঁকুটা তো সাজাতে পারবে, গা হাত পা টিপে দিতে পারবে তো দরকার হলে। ইয়াদ আলী বললে, মাইনে পাবে না কিছু? মাইনে না হাতি? সারেং ঝামটা দিয়ে উঠল। সোতের শ্যাওলা দিয়ে তরকারি রান্না করে খেতে হবে? বয়ে গেছে আমার। অমনি থাকতে চাই তো থাকবে, নইলে নামিয়ে দেবো জোর করে। কে, টিকিট আছে? না হুজুর, মাইনে চাই না আমি। জাহাজে যে জায়গা পেয়েছে এই নাসিমের বেশি। বাপ নয়, চাচা নয়, মুনিব নয়, মালিক নয়। উটকো বাজে লোকের যে মার খেতে হবে না মুখ বুজে, এই তার অনেক। অজানার টানে যে ভাসতে পেরেছে অকুলে, এই তার মহাসুখ। ভালো করে কাজকর্ম করতে পারলে জাহাজেই বহাল করবে এক সময়। প্রথমেই সিঁড়ি, পরে পাটাতন, ক্রমে ক্রমে সুখানি, শেষ একেবারে সারেং। কে বলতে পারে? আগে বিনিমাইনের চাকর, শেষকালে এই জাহাজের জমিদার। সারেং তার শীর্ণ সাদা দাড়িতে হাত বুলোতে লাগল। কিন্তু প্রথম দিনই রাত্রে নাসিম মার খেল সারেংয়ের হাতে। বেখেয়ালে ভেঙে ফেলেছিল একটা কাচের বাসন। আর যায় কোথায়? বলা নেই কওয়া নেই। মুখে মাথায় ঘাড়ে পিঠে পড়তে লাগল চাঁটির পর চাঁটি। ঝরঝর করে কেঁদে ফেলল নাসিম। বেশি গোলমাল করবে তো হাত পা বেঁধে ফেলে দেবে কালো জলে। ব্যথার চেয়ে আশ্চর্য লাগলো বেশি নাসিমের। কিন্তু আশ্চর্য হবার কিছুই নেই এতে। এটাই এখানকার রেওয়াজ। সবাইকেই মার খেতে হয় সারেংয়ের হাতে। যারা সিঁড়ি দেয়, যারা পাটাতন ধোয়, যারা আছে লঙ্গরের কাজে, দড়ি কাছির কাজে, যারা বা লাইট ঘোরায়, তাদের কাজের এতটুকু গলতি বা গাফিলতি হলেই শুরু হয় মারধর। নিচে মেস্তরির এলাকা, তাকে ঘিরে কাজ করে কয়লাওয়ালা, আগুনওয়ালা, ইঞ্জিনওয়ালা। কিন্তু চরম শাসনের ভার সারেংয়ের হেফাজতে। ভুল করেছে কেউ, এক কল ঘোরাতে আরেক কল ঘুরিয়ে দিয়েছে, এক ডান্ডা টানতে আরেক ডান্ডা টেনেছে, তাহলে আর রক্ষে নেই। লাতি, চড়, জাত বেজাতের গালাগালি, জুতা পিট্টি পর্যন্ত। তাতেও না শানায় তো চাকরি থেকে বরখাস্ত। কেনই বা হবে না শুনি? কোম্পানি শুধু সারেংকে চেনে, সারেংকে বোঝে। জাহাজের জেলা ম্যাজিস্ট্রেট সে, সমস্ত দায়িত্ব তার। চলতি পথে স্টিমার যদি নৌকো ডুবিয়ে ফেলে, খেসারত দিতে হবে সারেং সাহেবকে। দুর্যোগে পড়ে খোদ স্টিমার যদি ডুবে যায়, দায়ীকে? কোম্পানির সাহেবরা নয়। যত কিছু মালি মোকদ্দমা চলতি পথের স্টিমার নিয়ে, সমস্ত ফলাফল সারেং সাহেবের। আর যদি ঝড় তুফান থেকে স্টিমার পাড়ে ভেড়ানো যায়, তার পুরস্কারও এই সারেং সাহেবেরই প্রাপ্য। মেস্তরি খালাসিরা যতই হাঁক ডাক দৌড়ঝাঁপ করুক, যতই কায়দা কেরামতি দেখাক, টাকার তোড়ার এক আধটু ছিটে ফোটাও কারু বরাতে জুটবে না। যত মেডেল সব সারেং সাহেবের গলায় ঝোলানো। কি হলো হঠাৎ? স্টিমার চরে ঠেকেছে, চোরাচর, কুয়াশায় ঠাহর হয়নি, চাকা বসে গেছে মাটির মধ্যে। শিগগিরই যে ছাড়ান পাবে এমন মনে হয় না। খবর পাঠাতে হবে বন্দরের ডকে, জালি বোটে করে লোক পাঠাতে হবে কাছের যে স্টেশনে টরেটোক্কা আছে। সেও এমন কিছু ধারাধারি নয়। বেশিরভাগ স্টেশনই তো গাছতলা বা ক্ষেত খোলা। কমসে কম 7-8 ঘন্টা লেট আজ নির্ঘাত। মধ্যিখানে যত ঘাটে যাত্রীরা স্টিমারের আশায় বসে আছে, তারা সমস্ত রাত আজ দূরে ধোঁয়া দেখবে আর হুইসেল গুনবে। দোষ কার?
দোষ সুখানির, দোষ সেকেন্ড মেটের। লম্বা চওড়া জোয়ান মরদ সব। এখন আর মারতে আরাম লাগে না, নিজেরই হাতে পায়ে চোট লাগে। কিন্তু যাবে কোথায়? এই মাসের পুরো মাইনে বরবাদ হয়ে যাবে এদের। খোরাক কিনতে হবে নিজের পয়সায়। সারেং যেন এই জাহাজের ইজারাদার, মোকরের ইজারা। যত খরচ সরঞ্জাম বাবদ, মেরামত বাবদ, খালাসি মেস্তরির মাইনে বাবদ হিসেব করে একটা মোটা টাকা সারেংয়ের হাতে ধরে দেয় কোম্পানি। সমস্ত বিলি ব্যবস্থা করার মালিক এই সারেং। যাকে খুশি পুরো মাইনে দেয়, যাকে খুশি জরিমানা করে, যাকে খুশি খোরাক কাটে, যাকে খুশি জবাব দেয়। এর বিরুদ্ধে নালিশ নেই, সালিশ ফয়সালা নেই। ভেতরের শাসন নিয়ে কোম্পানি মাথা ঘামায় না। সে দেখে ঘাট থেকে ঘাটে মালে মানুষে বোঝাই হয়ে স্টিমার মোটা মুনাফার মাসুল আনতে পারে কিনা। সমস্ত স্টিমার তাই সারেংয়ের কথায় ওঠে বসে। সব কর্মচারী তার তাবেদার। স্টিমার তো নয় যেন সে লাটদারি পেয়েছে। কেঁদে কিছু লাভ হবে না, পাশ থেকে বললে মকবুল। এমনি অনেক মার খেতে হবে, মার খেতে খেতে তবে প্রমোশন। মকবুলও প্রথম ঢোকে চাকর হয়ে, পাকের কাজের নয়, সারেংয়ের ধোপা মুচির কাজে। 3 বছর পর সে সিঁড়ি পেয়েছে, সিঁড়ির পর পাবে পাটাতন, তারপরেই দড়ি কাছি। মার না খেলে উন্নতি নেই জাহাজে। সাহেবের সুদৃষ্টি না হলে কিছুই হবার নেই। 10-12 বছর পর যদি সাহেবের দয়া হয় সার্টিফিকেট দেবে, পরে সেই সার্টিফিকেটের জোরে দেয়া যাবে সারেঙ্গিরি পরীক্ষা। মুরব্বির মতো বলে থার্ড মেট আফসার উদ্দিন। সেই সার্টিফিকেট না হলে সবই ফক্কা। তাই ভারী হাতে সারেঙ্গের পায়ে তেল মাখা চাই। তারপর পাশ করে একবার সারেং হয়ে নিতে পারলে পায় কে? তখন জমিদার তবিলদার সব একজন। না হে না, এর মধ্যে একটু কথা আছে। যারা চাঁটগার লোক তাদের দিকেই সাহেবের একটু টান বেশি। গলা খাটো করে বলে বিলায়েত আলী, বয়লারের খালাসি। নিজের বাড়ি চাঁটগা কি না? বলে চাঁটগা ছাড়া আর সারেং কোথায়? কথায় আছে, সারেং শুটকি দরগা, এই 3 নিয়ে চাঁটগা। ধান ডাকাত খাল, এই 3 নিয়ে বরিশাল। সারেঙ্গি করা তো আর ডাকাতি করা নয়। তোর বাড়ি কোথায় রে আমরা? সবাই জিজ্ঞেস করে একসঙ্গে। এ দেশে, হতাশ মুখে বলে নাসিম। আর সবাইরও মুখ যেন ঝাপসা হয়ে আসে। পরদিন বেদম মার খেল আব্দুল। জল মাপতে গিয়ে একটা লোহার কাঠি হারিয়ে ফেলেছে। মারের সময় কেউ ধরতে আসে না, ছাড়াতে আসে না। এ একেবারে গা সওয়া নিত্যিকার ব্যাপার। তবু চোখ ছাপিয়ে কান্নার কমতি নেই। নদীর জলে চোখ মুছতে মুছতে আব্দুল বলে, মাইনের থেকে দাম আর তার সুদ তো কেটে নেবেই, তবু মেরে খামাখা জখম করবে। তবু প্রতিবাদ নেই, বিদ্রোহ নেই, নিজের সমর্থনে দুটো কথাও বলা যাবে না। মার ঠেকাবার জন্যে শক্ত করা যাবে না শরীরের হাড়মাস। নাসিম ভাবে, এরা সবাই বুঝি তার মতো নিরাশ্রয়, মা বাপ মরা। তা কেন? সবাই সিঁড়ি থেকে শুরু করে উঠতে চায় জাহাজের ফানিলে। সবাই সারেংয়ের সার্টিফিকেট চায়। মার দিতে না দিলে ওই হাতে সে কলম ধরবে কেন? তাই সেদিন যখন মকবুলের সঙ্গে জল তোলা নিয়ে ইয়ার্কি মারতে গিয়ে একটা বালতি নাসিম নদীতে ফেলে দিল, তখন মার খেতে তার আর লজ্জা হল না। অপমানের জ্বালা পর্যন্ত লাগল না তার মনে। মকবুলের সঙ্গে, সমস্ত খালাসির সঙ্গে সে দোস্তালি অনুভব করলে। তোর কি মাইনে নেই, শুধু মারের উপর দিয়েই গেল। মকবুল কান্নার মধ্যে থেকে বলল, আর আমার পুরো মাইনেটাই বালতির অন্দরে কেটে দেবে। পরে মাস কামারে বলবে আমার থেকে আগাম নে, টাকায় 2 আনা করে সুদ দিবি। জাহাজে বসেই তো মহাজনী করে, কেউ আমাদের দেখবার শুনবার নেই। বলে উপরের দিকে তাকায়, যেন উপরওয়ালা শুনছেন এই আর্তের ফরিয়াদ। অন্য জাহাজে চলে যেতে পারিস না? তুই আছিস কোন তালে? এক জাহাজ থেকে ছাড়ার নিলে অন্য কোনো জাহাজের ঠাঁই নেই। সারেংদের মধ্যে সাঁট আছে, তাই তো মার খেয়েও মুখ বুজে থাকি যেন বরখাস্ত না করে। একবার বরখাস্ত করলে বরবাদ হয়ে গেলাম। পানি ছেড়ে তখন গিয়ে হাল ধরতে হবে। আর কোন জাহাজেই বা তুই যাবি? পাশ থেকে ইয়াদ আলী ফোড়ন দেয়, সব জাহাজেই এই রেওয়াজ। এমনি পালিয়ে যাওয়া যায় না? সবাই হেসে ওঠে।
সিঁড়ি থেকে ফানিলে উঠবার সাধনায় যারা জাহাজে ঢুকেছে তাদের কাছে এটা নেহাত আজগুবি শোনায়। আর পালিয়ে যাওয়া সোজা নয়, গম্ভীর মুখে বলে সেকেন্ড মেট। তোর নাম ঠিকানা সাহেবের নোটবুকে টোকা আছে। পালাবি আর পুলিশে এজাহার যাবে, বলবে আমার জেবের থেকে মনিব্যাগ নিয়েছে, ঘড়ি নিয়েছে। কোম্পানি লড়বে সারেঙের হয়ে। ছিলি জাহাজে, যাবি জেলে। তবে এমনি করেই দিন যাবে নসিমের, এই একঘেয়ে জলের শব্দ শুনে শুনে। মাইনে নেই, থিত ভিত নেই, এমনি করেই ভাসবে সে দিন রাত। সাহেবকে খুশি করতে চেষ্টা কর, তাছাড়া আর পথ নেই। দেখ একবার সিঁড়ি ধরতে পারিস কিনা। আর কি করে সে খুশি করবে? যা কাজ তার উপরে সে সাহেবের হাত পা টেপে, গোসলের আগে তেল মেখে দেয়, চুলের বিলি কাটে। পাকের সময় সুখানি সাহায্য করতে আসে বলেই তার হাড় মাস এখনো আলাদা হয়নি। তবু মন নেই, মাইনে নেই। বরং জরিমানা বাবদ তার কিছু কাটতে পারে না বলে সাহেবের বড় আফসোস। তাই মাঝে মাঝে তাকে উপোস করিয়ে রাখে। শেষে বেলার লঙ্কা পেঁয়াজের খরচা বাঁচায়। চাল, নুন, লঙ্কা আর পেঁয়াজ সারেং যোগান দেয়, আর সব যার যার মর্জি মাফিক। তেল আর মশলা, মাছ আর তরকারি। মাসান্তে মাইনের টাকা থেকে যার যার চাল, নুন, পেঁয়াজ, মরিচের খরচ কেটে রাখে সারেং, তাও তার মর্জি মাফিক। যদি মন চাস সারেঙে, চুরি কর, কে যেন বলে ফিসফিসিয়ে। এই স্টিমারের সঙ্গে মাঝে মাঝে বার্জ বাঁধা থাকে, তাতে বস্তা বোঝাই চাল যায়, নুন যায়, লঙ্কা যায়। বার্জের সঙ্গে লোক থাকে, তার সঙ্গে কি বন্দোবস্ত সারেং মেস্তরির। স্টোর রুমে চলে আসে চাল আর লবণ, মরিচ আর পেঁয়াজের ছালা। সেই চোরাই মালের উপর আবার মুনাফা মারে। না, আর ভালো লাগে না। কোনো আশা নেই নাসিমের। একদিন অন্তর একদিন একই রাস্তা দিয়ে স্টিমার ঘোরাফেরা করে। যেখানে আসার সময় সন্ধেবেলা, সেখানে আসতে কখনো মাঝরাত, কখনো বা পরদিন ভোর। শুধু এইটুকুই যা বৈচিত্র্য। নইলে একঘেয়ে জলের শব্দ, যাত্রীর ভিড়, নোঙর ওঠানামার হড়হড়, সিঁড়ি ও কাছি ফেলবার সময় সেই ডাক, চিৎকার। ভালো লাগে না আর। কদিন পরপর ঘুরে ঘুরে স্টিমার কনকদিয়ায় ফিরে আসে। নদী এত ছোট, তার স্রোত এত দুর্বল, ভাবতে পারত না নাসিম। আগে আগে মনে হতো নদী না জানি চলে গেছে কোন সমুদ্রে, এই দেশ থেকে কোন দূর বিদূরের বিদেশে। নিরালায় অন্ধকারে নদীর দিকে চেয়ে কখনো একলাটি এসে বসে নাসিম। ঘন কালো জলে জুনিরাত ঝিলমিল করছে। আজ কনকদিয়া এসেছে মাঝরাতে। বাড়ি ঘরের কথা মনে পড়ে নাসিমের। ভাবে কোথায় তার বাড়িঘর। তার বাড়িঘর নেই, সেখানে ভূতের আস্তানা। মনে পড়ে মার কথা, মার মুখ। মনে করে তার মা নেই, তার মা কবে মরে গেছে। মার মরা মুখের মতোই মনে হয় এই কালো জলের জ্যোৎস্না। বড় চুরি করতে না পারে, ছোট ছিঁচকে চুরি কেন করতে পারবে না? দুহাতে করে ডাব বেচতে এসেছে গাঙ্গেরামের লোক, সারেং সাহেবের জন্যে কিনলে 2 10 পয়সায়। জাহাজে উঠে এসে সিঁড়ি যখন তুলে নিয়েছে, নাসিম সারেংয়ের কাছ থেকে একটা একানি নিয়ে ছুঁড়ে দিলে ডাঙার উপর। আর 6 পয়সা? নাসিম জিভ উল্টিয়ে মুখ ভ্যাংচাল। বেচনদার ছোঁড়াটা নদী থেকে কাদা তুলে ছুঁড়ে মারল নাসিমের দিকে। জাহাজ তখন সরে এসেছে, লাগলো না ছিঁটে ফোটাও। সারেং আর নাসিম দুজনে একসঙ্গে হাসতে লাগল। এমনি মাছ এসেছে বেচতে, বাঁশপাতা আর গাং খয়রা, নাও কিছু ছল চাতুরি করে। দুধ এসেছে হাঁড়িতে, বাঁশের চোঙায় মেপে দেবে, দাম দেব জাহাজে উঠে। ক্ষেতের টাটকা শশা খিরাই এনেছে ঝুড়িতে করে। ঘুষো চিংড়ি দিয়ে তরকারি হবে না, না হয় অমনি কাঁচা খাবো। তোমার দাম মারা যাবে না, আমি সারেং সাহেবের চাকর। এতদিনে একটা নিমা পেয়েছে নাসিম, একখানা পানি গামছা। লুঙ্গি একখানা পাবে কবে? 4টে পয়সা চাইল নাসিম। এমন স্পর্ধার কথা সারেং তার জীবনে শোনেনি। চোখ কপালে তুলে সারেং বলল, কি বললি? পয়সা? কি ভীষণ হারামি না জানি কথা বলে ফেলেছে, এমনি ভয় তরাসে চোখে তাকালো নাসিম। কি করবি পয়সা দিয়ে? চা খাবো 1 খুরি।
অমনি ৮২ শিক্কা ওজনের চড় পড়ল তার গালের ওপর। ঘুরে ছিটকে পড়ল নাসিম। সারেং গর্জে উঠল, এমন বেতরিবত! আমার কাছে কিনা বিড়ি চায়? বিড়ি কিনবে? চা কিনবে? কোন দিন শুনব বোতল কিনবে? তেরি বেরি করবি তো নদীর গহীনে নিখোঁজ করে দেব। চোখের জলে আবার মার কথা মনে পড়ে নাসিমের। মরে গেলে মার মুখ কেমন দেখাবে তাই সে অন্ধকারে জলের দিকে চেয়ে ভাবতে চেষ্টা করে। মার মরা মুখের কথা ভেবে সে জোর পায় এই মার সহ্য করতে। মাগো বলেও যদি সে কাঁদতে না পারে তবে নিঃশব্দে হজম না করে উপায় কি? তবু এই অত্যাচারিতের দল একত্রিত হয় না। খোদ উপরওয়ালা ছাড়া আর কারু কাছে তাদের নালিশ নেই, মুক্তিও নেই এই জাহাজের খোল থেকে। কবে কে সিঁড়ি পাবে, কবে কে পাটাতন, দড়িকাছি, নোংর লাইট বা মেস্তরির এলাকা, তারই আশায় সবাই দিন গুনে। কে কিভাবে সারেঙের খাতির কাটতে পারবে? সুদ দিয়ে, ঘুষ দিয়ে, চুরি করে, মার খেয়ে। চমৎকার গভর্নমেন্ট চালাচ্ছে সারেং সাহেব। সেই রাত্রেই এক প্যাসেঞ্জারের একজোড়া জুতো সরাল নাসিম। সারেং তার শটান নদীর মধ্যে ফেলে দিলে, বললে, বুদ্ধিকে তোর বলিহারি, আমি জুতো মশমশিয়ে বেড়াই আর আমাকে পুলিশে ধরুক। পরদিন রাতে নাসিম জোগাড় করলে একটা টিনের সুটকেস। সেটাও গেল নদীর গহ্বরে। সেটার মধ্যে মোকদ্দমার নথি, পর্চা দাখিলা, ককেতা বেজাবেদা নকল। কিছুতেই মনের মতো হতে পারছে না নাসিম। পারবি, আস্তে আস্তে পারবি। সারেংয়ের চাউনিটা তাই যেন তাকে বলে কানে কানে। তার অক্ষমতার জন্যে সারেং রাগ করলেও তাকে যে সরাসরি মারে না, তাতেই নাসিম উৎসাহ খোঁজে। কোম্পানির আলোতে তেজ নেই, বৃষ্টি নামলে তেরপল নেই, মেয়ে পুরুষের আলাদা কামরা নেই, তবু সবাইয়ের চোখে ঘুম আছে। এমন ভদ্রযাত্রী নেই যে তাস খেলে বা গান বা খোশ গল্প করে। চাষা ভূষর লাইন, বন্যার তোড়ের মতো যারা খাটে আর তাল তাল মাংসপিণ্ড হয়ে যারা ঘুমোয়। ঘুমের অগোছালো ট্যাঙ্ক থেকে কার বেরিয়ে এসেছে টাকার পুঁটলি, নাসিম তা হাত সাফাই করে তুলে নেয় আলগোছে। একবার ভাবে গুনে দেখি কত আছে, ভাবে পালিয়ে যাই পরের স্টেশনে। কিন্তু কে জানে কি অদম্য আকর্ষণে সারেঙের কাছেই নিয়ে আসে, প্রায় মন্ত্রমুগ্ধের মতো, বাঘের মুখে গরুর মতো, যে শুধু মারে, যে হাসি মুখে কথা কয় না, ন্যায্য অধিকারের কানাকুড়িও দেয় না হাতে ধরে, তাকেই খুশি করতে আগ্রহ হয়। যে অনবরত চুকলি শোনে, একের থেকে অন্যকে আলাদা করে রাখে, তারই মন পাবার জন্যে কাড়াকাড়ি ধুম পড়ে যায়। কে কাকে হটিয়ে দেবে, চলে তার টেক্কাটেক্কি। মোটে 7 টাকা সাড়ে 9 আনা, বলে মকবুল। এতে কি হবে? 2 কুড়ি 7 না হওয়া পর্যন্ত খেলা থাকে না, বলে আমাদের সারেং সাহেব। তবু কাপড় চোপড়ের চেয়ে নগদ টাকা ভালো, সবচেয়ে ভালো যদি হয় কিছু জেওর, সোনা রূপা। দাম কত আজকাল? কাগজের টাকা তার কাছে রদ্দি, উঁচা। একখানা নতুন লুঙ্গি হয়েছে এতদিনে, এবার একটা হাফ শার্ট। কিন্তু গয়না কোথায় চাষার বউ ঝিয়ারিদের? বড়জোর নাকে আংটি চুংটি, হাতে কাচের ঝুড়ো চুড়ি, সোনাদানা নেই কোথাও। না, আছে। নতুন বউ যাচ্ছে শ্বশুর বাড়ি, গলায় সোনার হাসনা, হাতে বটফুল, পায়ের উপর খাড়ু, আঙুলে গুজরি, ফলসা রঙের শাড়ি পরে ঘোমটা টেনে ঘুমিয়ে আছে একপাশে। বরযাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক, কে কোথায় চেনবার উপায় নেই। নিফাক ভিড় আজ জাহাজে। তবু এরই মধ্যে ফাঁক খুঁজছে নাসিম। নতুন বউয়ের গলার কাছে নাসিম হাত রাখল, নরম তার গলার কাছটা। আঙুল কাঁপল না নাসিমের, একটানে ছিঁড়ে ফেলল হাসনা। চোর চোর! ভিড় ঠেলে কপা এগুতে না এগুতেই নাসিমকে ধরে ফেলল যাত্রীরা। তারপর সবাই তাকে মার লাগাল, প্রচণ্ড মার। যে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে, সেও পরক্ষণেই মার লাগাচ্ছে। বামাল সরাতে পারেনি চোর, বউর বিছানার গোড়াতেই ফেলে এসেছে। তাতে কি, মেয়ে ছেলের গায়ে হাত তো দিয়েছে, হার তো ছিনিয়ে গিয়েছিল গলা থেকে। মার, চাঁদা তুলে মার।
বাবা গো! নাসিম চিৎকার করে উঠল। আচকান গায়ে, কিস্তি টুপি মাথায়, চটি পায়ে সারেং এসে হাজির। বলে, কি হয়েছে? কে মারছে আমার ছেলেকে? ছেলে? সবাই স্তব্ধ হয়ে গেল। সারেং সাহেবের ছেলে? কে বললে? ও আপনার চাকর ছিল তো জানতাম। চাকর? মিথ্যে কথা, ও আমার বিয়ার ঘরের ছেলে, আমার মা হারা সন্তান। ওকে মারে কে? ও গয়না চুরি করেছে নতুন দুলহিনের, গলা থেকে ছিঁড়ে নিয়েছে হাসনা। মিথ্যে কথা, হতেই পারে না। চলো, আমি নিজে পুছ করি গে বিবিকে। সারেং এগিয়ে এলো নতুন বউয়ের নজদিকে। বললে, আপনার গলা থেকে হার ছিনিয়ে নিয়েছে কেউ? পর্দার বিবি ঢাকা মুখে গলা খাটো করে বলে, না, ঘুমের বেহোশে গলা থেকে খসে পড়েছে বিছানায়। লতাবাড়ি স্টেশন দেখা যায় কাছাকাছি। বরের পার্টি নামবে এইখানে। জাহাজ ঢিমে হয়ে এলো। নোঙর নামতে লাগল হড়হড় করে। কাছির বাঁধ পড়ল গাছের সঙ্গে। সিঁড়ি দে, সিঁড়ি দে! ওপর থেকে চেঁচিয়ে উঠল সারেং। নাসিম কই? নাসিমকে ডাক, সে আজ থেকে সিঁড়ি ধরবে। খালাসিদের মধ্যে হুল্লোড় পড়ে গেল। নাসিমের দীক্ষা হলো এতদিনে, এত অল্প দিনে। চুরি করতে গিয়ে ধরা পড়েই কপাল ফিরল তার। আর যারা ধরা পড়েনি তারা এখনও নাকানি চুবুনি খাচ্ছে, সিঁড়ি থেকে পাটাতনে প্রমোশন পাচ্ছে না। আর এ আজ সিঁড়ি, কাল পাটাতন, পরশু সুখানি, পর একেবারে সারেং, কাপ্তেন, জাহাজ না খোদা। ধর ধর, ও ছেলে মানুষ, ও একা পারবে কেন? তোরা সবাই মিলে ওকে সাহায্য কর। ওপর থেকে জোরালো গলায় হুকুম হাঁকে সারেং। সার্চ লাইটের আলোয় নাসিমের জলে ভরা চোখ দুটি চকচক করে ওঠে। নতুন বউ নেমে যাবে লতাবাড়ি। পায়ে গুজরি বাজিয়ে আসছে। আলো পড়েছে অনেক দূরে। গাছগাছালির মাথায় সিঁড়ি দিয়ে লগি ধরেছে নাসিম। দুলহিনকে বলছে, টোলে পড়ে যাবেন, লগি ধরুন। না, লগি না ধরেই টলতে লাগল নতুন বউ। পেছন থেকে কে ধাক্কা মারল নাসিমকে। চমকে চেয়ে দেখে সেই লোকটা। ভিড়ের মধ্যে সবচেয়ে যে তাকে বেশি মেরেছে। আলোতে চিনল তাকে এতক্ষণে। গহর আলী। আলো থেকে মুখ সরিয়ে নিয়েছে গোলবানু, ঘন করে ঘোমটা টেনে দিয়েছে, গায়ের চাদরটা বোরখার মতো চাপিয়ে দিয়েছে গায়ের ওপর। ঘাটে অনেক বিরানা পুরুষের আনাগোনা। ধরাধরি করে সিঁড়ি তুলতে লাগল নাসিম, একের পর আরেক চিলতে। পাড়ের কাছেকার ঘোলাটে জলের ছায়ায় দেখতে লাগল তার মায়ের মরা মুখ। আর উপরে দাঁড়িয়ে সারেং তাকে দরাজ গলায় বাহবা দিচ্ছে। উঠছে তার সাদা আঁচকান, সাদা দাড়ি। দিনরাত করে যে সূর্যি, যেন তার মতো চেহারা। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা সারেং। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।